আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দানাপানি উইথ মৌ। কেমন আছেন সবাই? আমি আজ আপনাদের সাথে নিয়ে এসেছি আমাদের এলাকার বিখ্যাত জামাই পিঠা বা সেমাই পিঠা। আমাদের এলাকায় এটাকে সেয়াই পিঠা বলে। এটা আঞ্চলিক নাম। এই পিঠাটা না হলে আমাদের এলাকায় জামাই আদর হয় না। এমনকি মেহমানদারিতেও এটাই চাই। পিঠাটা অনেক অঞ্চলে হাতে কেটে বানিয়ে থাকে, কিন্তু সেটা পায়েস রান্না করে খেয়ে থাকে। আমাদের এই পিঠাগুলো মেশিনে বানানো হয়ে থাকে এবং যে কোনো প্রকার মাংস দিয়ে খাওয়া হয়ে থাকে। তবে শীতের দিনে এটা প্রচলন অনেক বেশি। হাঁসের মাংসের সাথে এই পিঠার কম্বিনেশনটা খুবই ভালো লেগে থাকে। আমার এই পিঠাটা এতটাই পছন্দ যে আমি এটা ডালের সাথেও খেতে পারি। খুব সহজ করে আজ আপনাদের সাথে এই পিঠার রেসিপিটা তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে ডিটেলস তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সুবিধার্থে। আপনারা স্কিপ করবেন না, পুরোটা দেখার চেষ্টা করবেন এবং আশা করি আপনারা আপনাদের বাসায় ট্রাই করবেন এবং আমাকে রিভিউ জানাবেন। ধন্যবাদ। আমি এখানে সবথেকে প্রথমে দেখিয়ে দিচ্ছি পিঠার কলটা। পিঠার কলটা আমি এখানে ধুয়ে মুছে পরিষ্কার করে শুকাতে দিয়ে রেখেছি। পিঠার কলটা এমন আগের দিনের কলের গানের মতন দেখতে হয়ে থাকে। বেশ আ পিতলের হয়ে থাকে এবং এটা বেশ দামি এখন। এটাকে পার্ট করে খুলে এবার আমি সেটিংয়ে দিব। আমি এই ফুলের মতন যেটা দেখছেন এটাকে খুলে আমি এর ভেতর দিয়ে দেব এবং এটা ছাঁচ। এই ছাঁচটাকেই মুখের সাথে আটকিয়ে নেব এবং এটা হ্যান্ডেল। এটাকে ঘুরিয়ে পিঠা তৈরি করতে হয়। আমি মুখটা ভালো করে আটকিয়ে নিচ্ছি। এটা আবার খোলা থাকলে আপনার পিঠাটা ভালো করে কলটা করে ঘোরানো যাবে না এবং পিঠা বানাতে অসুবিধা হবে। এই যে দাগ মানে ধারগুলা এগুলা দেখছেন দাঁতের মতন, এইগুলাতে এইটার সাহায্যে আপনার একটা কাঠের ভিতর আটকিয়ে ভালো করে টাইট দিয়ে দিতে হবে। কাঠটাকে এটা এমনভাবে দাঁতের মতন কামড়িয়ে ধরে থাকবে যে আপনি কলটাকে ঘোরালে কলটা খুলে আসবে না এবং খুব সুন্দরভাবে পিঠাটা কলের ছাঁচ দিয়ে বের হবে। এই যে আমি কলটাকে কাঠের সাথে সেটআপ করে নিয়েছি। এভাবেই সেটআপ করে নিতে হয় এবং এইভাবে ডান্ডির সাহায্যে ঘুরিয়ে পিঠা বানাইতে হয় এবং এইভাবেই পিঠাটাকে নিয়ে বসতে হয়। এটা চেয়ারের সাহায্যে নিয়ে বসলে বেশি ভালো হয়।
কাঠের চেয়ার কিন্তু আমার কাছে এটা আ ছিল না। এই কারণে আমি বিছানার উপরে এভাবে পাটি পেতে নিয়েছি এবং একজনে কাঠের উপরে বসে এভাবে কলটাকে ঘোরাবে এবং এভাবে আপনার আস্তে, আস্তে টিপে দিতে হবে। আটাটা টিপে দিয়ে তারপর আপনার নিচ দিয়ে পিঠা বের হবে। একজনে টিপবে, একজনে ঘোরাবে, দেন পিঠা নিচের ছাঁচ দিয়ে বের হবে। পিঠাটা দেখতে নুডলসের মতন। তো আমি এখন আম দেখাচ্ছি আপনাকে কি পুরো প্রসেসটা। ১ম এ আমি একটা আটার খামি তৈরি করে নিব। যেমনটা আমরা রুটি-টুটি বানাই চালের আটার, ঠিক তেমন একটা খামি তৈরি করে নিব। এখানে আমি পানি নিয়ে নিয়েছি। অলমোস্ট ১.৫ লিটারের মতন হবে। তার ভেতর আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আমি এখানে অ্যা ২ চা চামচের মতন লবণ ব্যবহার করেছি। আমি কিন্তু পানিটা আম সিদ্ধ হতে দেব। খুব ভালো করে সিদ্ধ হতে দেব। একদম উথাল-পাতাল করে পানিটা সিদ্ধ হয়ে যাবে, এমনভাবে সিদ্ধ হতে দেব। এইজন্য আমি ঢেকে দিলাম। ঢাকা দেওয়ার পরে আমি আমি ফিরে আসবো প্রায় ১০-১৫ মিনিটের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে পানিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পানিটা জাস্ট এরকমভাবেই সিদ্ধ হবে। আর এভাবেই উতাল-পাতাল করে একদম জাল হয়ে যাবে। তারপর আমি এখান থেকে কিছুটা পানি কেটে রাখবো। পরবর্তীতে যদি আমার লাগে তাহলে আমি ব্যবহার করব। আ আমি আগে থেকে একটু বেশি পানি সিদ্ধ করে রেখেছিলাম। যদি আমার আ যে আটাটা আমি দেবো, আমার প্রায় এখানে ২ কেজি চালের শুকনো আটা আছে। এই আটাটা আমার যদি এই পানিতে কম হয়ে যায়, আ এই কারণে আমি একটু পানি উঠিয়ে রাখলাম। যদি আমি দেখি যে আমার পরবর্তীতে আটাটা দরকার হচ্ছে, তাহলে আমি আটাটা দিব, আদারওয়াইজ আমি দিব না। সরি, পানিটা দিব, আদারওয়াইজ আমি পানিটা দিব না। আমি এখন এখানে একটু, একটু করে চালের গুঁড়িটা দিয়ে দিব এবং নেড়ে-চেড়ে দিব। এখানে একটু সাবধান থাকতে হবে যেন পুড়ে না যায়। আটাটা নিচের থেকে লেগে না যায়। তাহলে কিন্তু আটাটাতে একটা পোড়া, পোড়া স্মেল চলে আসবে এবং আ যখন পিঠা বানাবো, পিঠা ছাঁচের ভিতর আটাটা আটকে যাবে। ছাঁচ দিয়ে বেশি ভালোভাবে পিঠা বের হবে না। তখন একটা সমস্যা পড়ে যাবেন আপনারা। তাই আমি একটু টিপসটা শেয়ার করে দিলাম। আপনারা এখানে খুব ভালোভাবে নেড়ে-চেড়ে এই চালের গুঁড়িটাকে পানির সাথে মিশিয়ে নিবেন এবং এই আটাটাকেও ভালো করে সিদ্ধ হতে দিবেন। আটাটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি যথাসম্ভব এটাকে নাড়িয়ে চাড়িয়ে একেবারে পানির সাথে মিশে, যাতে কোথাও বেশি পানি, কোথাও আটাটা একটু শুকনা থেকে গেল, এমনটা যেন না হয়। আমি সব আটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
এবং মিশিয়ে নিয়ে একটু দলা করে দেখলাম যে এটা কেমন পরিস্থিতিতে আছে। তারপর আমি এটাকে ঢেকে একদম লো ফ্লেমে রেখে দিব। এভাবে ৫ মিনিটের মতন আমি রেখে দিব। তারপর আমি এটাকে উঠিয়ে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। আমি এখানে আবার নাড়িয়ে চাড়িয়ে দিব। খুব ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে দিব। উপর নিচ করে দেব আমি আটাটা এবং আমি মুট করে দেখছি যে আটাটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমার এখানে আটাটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমি এরকম মুঠিয়া বানিয়ে নেব। এমন মুঠিয়া বানিয়ে নিলে আপনাদের সুবিধা হবে। আ যখন পিঠাটা বানাবেন বারবার করে মুঠিয়া বানিয়ে তারপর পিঠা পিঠার ছাঁচে দেওয়া লাগবে না। এইভাবে মুঠিয়া বানিয়ে নেব প্রতিটা আ একটু গরম থাকতে, থাকতে। তারপর আমি পিঠা বানানোর প্রসেসে চলে যাব। আমি এখানে আটা দিচ্ছি এবং দেখেন আমার একটা কাজিন আমার এটাতে সাহায্য করছে। এই পিঠা বানাতে আপনার ২ জন লাগবেই। আপনি একা, একা পিঠা বানাতে পারবেন না। তো যাই হোক এখানে আমি খুব চেপে দিচ্ছি এবং আমার একটা কাজিন আমাকে ঘুরিয়ে দিচ্ছে। এটা সাহায্য করছে এবং দেখেন কি সুন্দর লম্বা, লম্বা নুডলসের মতন পিঠা উঠছে। একটু পিঠাটা আপনার যেন ঝরঝরে থাকে, একটার সাথে একটা লেগে না যায়। এজন্য পিঠাটাতে বানানোর সময় একটু চালের গুঁড়ি বা ময়দা ছিটিয়ে, ছিটিয়ে দিতে হবে। তাতে করে হবে কি একটা পিঠা আরেকটা পিঠার সাথে লেগে যাবে না। এখানে একটু সতর্কতা অবলম্বন করতে হয়। আমি ভালোভাবে আ পিঠাগুলোর গায়ে আম আটা ছড়িয়ে দিয়েছি এবং পিঠাগুলো তৈরি করে আমি এবার একটা চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি যাতে করে পানি ফুটে যায় এবং আমি পিঠাটাকে ভাপে সিদ্ধ করব। এই পিঠাটা আমি একটা আম রাইস কুকারের যে জালি আছে ওই জালিটার মধ্যে তুলে নিব। একটা একটা জালিটা একটু পুরো ভরে নিব না, একটু ফাঁকা, ফাঁকা রাখবো। আ একদম ভরে নিলে সে পিঠা সিদ্ধ হতে দেরি হবে এবং ভালো হবে না।
তারপর আমি একটা রাইস কুকারে এরকম পানি নিয়ে নিয়েছিলাম। সেটাতে ভালো করে পানি দেখেন ফুটে গিয়েছে। তারপর আমি এর ভিতরে একটা বাটি বসিয়ে দিলাম, একটি স্টিলের বাটি। কারণ এই পানিটা যাতে একদম উতলে এসে আমার পিঠার গায়ে না লাগে। অনেক সময় হয় না যে পানি উতলে ওঠে, উতলে উঠে একদম মানে পড়ে যাওয়ার মতন অবস্থা হয় বা যেটা সিদ্ধ দিই সেটার গায়ে লেগে যায়। এরকম বাটি-টাটি দিলে বা ওর ভিতর কিছু থাকলে সেভাবে পানিটা আর উঠে আমার পিঠার গায়ে লাগবে না। তারপর এটা আমি বসিয়ে দিলাম পিঠাটা রাইস কুকারের উপর এবং আমি ঢাকা দিয়ে দিলাম। এভাবে আমি ঢাকা দিয়ে দিব এবং আমি যে ছিদ্রটা ছিল ঢাকার, সেই ছিদ্রটাও আমি বন্ধ করে দিলাম। তারপর আমি এটাকে প্রায় আম ১০ থেকে ১২ মিনিটের মতন সিদ্ধ করতে দিব। তার ভিতর আমার পিঠাটা সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, আমি ১০ থেকে ১২ মিনিট পরে এসে দেখেন, আমি দেখতেছি আমার পিঠাটা পুরো সিদ্ধ হয়ে গেছে। অ্যা আপনারা এটা বুঝবেন যখন পিঠাটার কালার চেঞ্জ হবে। আটাটা যখন আপনারা পিঠা তৈরি করবেন, তখন দেখবেন যে আটাটা একটু সাদা, সাদা ভাব রয়েছে। কিন্তু যখন পিঠাটা সিদ্ধ হয়ে যাবে, তখন পিঠাটাতে একটু অফ হোয়াইট কালার হবে। একটু অফ হোয়াইট কালারে চেঞ্জ হয়ে যাবে। তখন পিঠাটা আপনারা নামিয়ে নিবেন। আমি পিঠাটা একটু কাঁটা চামচ দিয়ে চেক করে নিলাম যে পিঠাটা কেমন হয়েছে। আমি দেখলাম যে সিদ্ধ হয়েছে এবং খুব সতর্কতার সাথে আপনারা পিঠাটা উঠিয়ে নেবেন। যেন ভাপ না লাগে, হাত না পুড়ে যায় আপনাদের। এদিকটা অবশ্যই, অবশ্যই খেয়াল রাখবেন। আর পানির ভাপটা যদি আপনাদের হাতে এসে একদম লাগে, একদম চামড়া উঠে হাতটায় রান্না হয়ে যাবে। তাই খুব আস্তে ধীরে একটু সময় নিয়ে আপনারা এইটা উঠাবেন। উঠানোর পরে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি এবং আমি ওই আম জালিতেই আরেকটা আ ধাপ পিঠা আমি সিদ্ধ হতে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে আবার ১০-১৫ মিনিটের জন্য ওয়েট করব। ফাইনালি আমার পিঠা এরকম অবস্থায় আছে। পিঠাটা যখন হালকা ঠান্ডা হবে, একদম গরম না, আবার একদম ঠান্ডা না। একদম একটু চুলা থেকে নামিয়ে ৫ মিনিট পরে আপনারা হাত দিয়ে চাপ দিলেই পিঠাটা এরকম খুলে, খুলে যাবে। ঝরঝরা হয়ে যাবে। এখানে দেখে ১ম এ একটু দলা, দলা মনে হচ্ছে কিন্তু না, পিঠাটা এমন দলা, দলা থাকবে না। এটা আপনার আস্তে, আস্তে আ নাড়াচাড়া দিলে পিঠাটা আপনার ইচ্ছায় খুলে আসবে। আবার বেশি নাড়াচাড়া করে ভেঙে ফেলতে যাবেন না। গুঁড়া, গুঁড়া হয়ে যাবে তাহলে। একদম আলতো হাতে জাস্ট হাতের তালু দিয়ে একটু নাড়াচাড়া করলেই এটা হবে। এই দেখেন, আমি আপনাদেরটা প্লেটে নিয়ে আমি দেখাচ্ছি কতটা সুন্দর এটা একদম ঝরঝরা হয়ে গিয়েছে। তারপর আমি এখানে আপনাদের একটু আমি আমাদের যে বিখ্যাত হাঁসের মাংস, তার সাথে আমি এটাকে একটু আপনাদের কম্বিনেশনটা দেখানোর চেষ্টা করব যে কেমন হয়ে থাকে। দেখুন, প্লেটে ওঠানোর সময় একটা আলু কেমন ঘাটতেরামি করছে যে আমি বারবার তাকে ঠিক জায়গায় দিতে চাচ্ছি কিন্তু সে নিচ্ছেই না, চাচ্ছে না, যাইতে চাচ্ছে না তার জায়গায় এবং লাস্ট অব্দি আমি নিয়ে নিলাম এবং দেখেন পিঠাটা এইভাবে খেতে হয়।
ভাত মানে ভাতের মতন আপনি যদি চটকে মাখতে চান, ওইভাবে মাখার কোনো প্রয়োজন নেই। অনেকে আমাদের বাসার যারা জামাই আছে বা বউ আছে, অনেকে দেখা যাচ্ছে যে আ খুলনা বাগেরহাটের বাইরের মানুষ। আ তারা হয় কি খেতে বোঝে না। আবার অনেকে জিজ্ঞেস করে, "কিভাবে খাবো, কিভাবে খাবো?" তা এইভাবে মাখিয়ে সুন্দর করে তারপরে আ মাংস দিয়ে, আলু দিয়ে ধরে তারপরে আমরা এটাকে খেয়ে থাকি। এটা খেতে এতটা টেস্টি হয় যে আ আমাদের কাছে আম আমরা যারা খুলনা বাগেরহাটের মানুষ, এই পিঠাটা আমাদের কাছে শ্রেষ্ঠ পিঠা। অন্য যেকোনো পিঠা এটার কাছে কিছুই না। আ আমাদের কাছে আমরা মানে কি বলবো, যদি আপনি অন্য কোনো কিছু এনে দেন আর এটা এনে দেন, এটাই খাবো আমরা শুধু। ওই বেলা আমরা ভাত বা অন্য কোনো অপশনে আমরা আর যাই না। আশা করি আপনারা যদি এভাবে ট্রাই করেন, তাহলে আপনারাও এটা পছন্দ করবেন এবং আপনারাও অন্য কোনো আ অপশনে যাবেন না। আমি অবশ্যই বলব যেন আমার এলাকার এই বিখ্যাত জিনিসটা আপনারা ট্রাই করেন এবং আমি চেষ্টা করব যেটা প্রতিটা এলাকার, প্রতিটা জেলার সুন্দর, সুন্দর এবং বিখ্যাত যে জিনিসগুলো বিখ্যাত, যেমন মনে করেন আমাদের এলাকায় এই সিয়াই পিঠাটা, আ রাজশাহীতে আছে আপনার কালাই পিঠা, আ যশোরের ছিট পিঠা, এইসব পিঠা আ গুলা বা বিখ্যাত যেসব জিনিসগুলা, এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারাও যেগুলো পারবেন, জানবেন, প্লিজ আমাকে শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আ আমার আমি খুব উপকৃত হব এবং আমাকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দানাপানি উইথ মৌ। কেমন আছেন সবাই? আপনাদের নতুন আরেকটা এপিসোডে স্বাগতম। এটা আমি এই ভিডিওর সাথে এড করার কারণ হচ্ছে, এই সেমাই পিঠাটা মেশিং এ বানানো এবং এই মেশিং এ বানানো সেমাই পিঠাটা আমরা এইভাবেও পায়েস রান্না করে খেয়ে থাকি। তো আপনারা আ এটা ট্রাই করতে পারেন। এটা সুপার ইয়াম্মি হয় এবং সুপার ক্রিমি হয়। একদম ঘন দুধ আর একদম নতুন খেজুর গুড়ের একটা কম্বিনেশনের সাথে এটা তৈরি করা হয়। এটা খেতে এতটা ইয়াম্মি হয় আ যে আপনাদের আমি বলে বোঝাতে পারব না, যদি আপনারা এটা নিজেরা না করে খান। অনেকে এটা হাতে কেটে বানান। তবে আমাদের এলাকায় এটা এইভাবে মেশিং এর সাহায্যে বানানো হয় এবং আমি আপনাদের যেটা দেখালাম যে আমাদের এটা হাতে মেশিং এর সাহায্যে বানিয়ে এটা আমরা পিঠাটা
আ মাংসের সাথে খেয়ে থাকি এবং এটা আমাদের এলাকায় অনেক বিখ্যাত। কিন্তু এটা মাংসের সাথে খাওয়ার সাথে, সাথে আমরা এটাকে পায়েস রান্না করে খাই। এমনকি এই পিঠাটা শুকিয়ে আমরা নাড়ু তৈরি করে খাই। আ অনেক বেশি ক্রিসপি হয় নাড়ুটা। তো আমি আপনাদের সাথে আজকে এটা শেয়ার করব যে এই পিঠাটা দিয়ে কিভাবে আমরা পায়েস রান্না করে খাই। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আপনারা এনজয় করবেন। এই হচ্ছে পিঠা, মেশিং দিয়ে বানানো সেমাই পিঠা ঝুরঝুরা সেমাই যেটা অনেক চিকন, চিকন নুডলসের মতন দেখতে হয়। আমার ছেলে তো বলে এটা নুডলস। যাই হোক, আমি আপনাদেরকে এখন দেখাবো এটা দিয়ে কি করে আমরা পায়েস রান্না করি। এটা ক্রিমি টেক্সচারের পায়েস রান্না হয় এই পিঠা দিয়ে। আ তো চলেন দেখে নেওয়া যাক। আমি এখানে একটা প্যানে সর্বপ্রথম একদম বোতল মেপেই আমি ১ লিটার পানি নিয়ে নিচ্ছি। বোতলের সাহায্যে আমি মেপে নিয়েছি ১ লিটার পানি। আপনারা অন্য কোনো কিছুর সাহায্যে কাপ মেপে বা অন্য যেকোনো কিছুর সাহায্যে আপনারা মেপে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর পিঠাটা আমি তো এখানে ২ কাপের মতনই পিঠা নিয়েছি। আ আ তো এখানে আমি নিয়ে নিচ্ছি ২ টা এলাচি। এলাচি দুটাকে আমি একটু মুখ মুখ ফাটিয়ে দিয়েছি যাতে স্মেলটা ভালো হয় এবং এই এলাচিটা আমি পরবর্তীতে জাল করার পরে উঠিয়ে ফেলে দেব। কারণ এটা গালে পড়লে অনেক খারাপ লাগে। তারপরে আমি এখানে দিয়ে দিব ১/২ কাপের মতন নারকেল কোড়া। নারকেলটা আমার ফ্রোজেন ছিল, ফ্রিজে ছিল। এজন্য এটা আ এমন বলা আছে আপনারা ফ্রেশটাও ইউজ করতে পারেন। আমার হাতে সময় কম ছিল তাই আমি আর আ একদম নরমাল টেম্পারেচারে আসা পর্যন্ত যাইনি। এটা রান্না করতে, করতেই নরমাল টেম্পারেচারে চলে আসবে। ছাড়িয়ে যাবে, ঝুরঝুরা হয়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে খেজুর গুড় দিয়ে দিব ১ কাপের মতন। এবং এই গুড়টা এবং খেজুরটা আমি ভালো করে জাল করে নিব। গুড়টা যদি পুরনো হয়, দেখা যাচ্ছে যে অনেক সময় দুধ দেওয়ার সাথে, সাথে গুড়টা ফেটে যায় বা গুড়টা অনেক সময় টক লাগে খেতে। এরকম অনেক রকম সমস্যা আমরা ফেস করি। তো
তো সেক্ষেত্রে আমরা এটা খুব ভালো করে যদি জাল করি তাহলে আমাদের এই প্রবলেমটা না হবে না। আপনারা এটাকে খুব ভালো করে জাল করে নেবেন। আমি বলব এট লিস্ট গুড় দিয়ে, নারকেল দিয়ে এটাকে আপনারা ১০ থেকে ১৫ মিনিট মিডিয়াম আঁচে আপনারা জাল করে নেন। বাট আপনারা খুব ভালো করে জাল করে নেন। তাহলে এটার স্মেলটা খুব ভালো আসবে। একদম মানে রসের যে স্মেল, খেজুরের রসের যে স্মেলটা, আপনারা সেই স্মেলটাই আম এইভাবে রান্না করলে আপনারা পাবেন। আসলে আমরা তো এখন আগের মতন সেই আম রসটা আর পাই না, পিওর রসটা। তো এই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন আরকি আপনারা এটা করবেন। এটা বেশ কিছুক্ষণ জাল হওয়ার পরে দেখবেন যে উপরে একটু ফেনা হচ্ছে, ফেনা মতন। তো এটা আস্তে, আস্তে জাল করতে, করতে চলে যাবে। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। তো আমি এখানে আরো একটু গুড় এড করে নিলাম। আমার কাছে মনে হচ্ছিল গুড় একটু কম হয়েছে, মিষ্টি একটু কম হয়েছে। তাই আমি আরেকটু গুড় এড করে নিয়েছি। তো এখানে আমি যত জাল করছি তত একটু ওই যে খেজুরের রস জাল করার সময় যেমন উপরে একটু ফেনা হয়, তেমন এখানেও একটু উপরে ফেনা, ফেনা টাইপ হচ্ছে সাদা, সাদা। খুব ভালো করে এটাকে আমি জাল করে নিব। যতটা সম্ভব নেড়ে-চেড়ে আমি এটা থেকে জাল করে নিব। ১০ থেকে ১৫ মিনিট অবশ্যই জাল করব। আপনি চাইলে ঢাকা দিয়ে জাল করে নিতে পারেন। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন উতলে পড়ে না যায়। উতলে পড়ে গেলে সেটা একটা মিস্সি হয়ে যাবে। সো এটা অবশ্যই খেয়াল রাখবেন যেন
উতলে পড়ে না যায়। দেখেন ১০ থেকে ১৫ মিনিট জাল করার পর আমার এখানে উম এই যে আ রসটা আরকি, এটা কত সুন্দর কালার এসেছে এবং দেখতে একদম খেজুর গুড়ের রস জাল করার পর যেমন একটা কালার আসে তেমন কালার আসছে। তো আমি এর ভিতরে এখন দিয়ে দেবো আমার পিঠাগুলো। আমি পিঠাগুলো এখানে দিয়ে দিলাম। সম্পূর্ণ সব পিঠাটা আমি এর সাথে এড করে নেব এবং আস্তে, আস্তে আমি এটাকে এড করে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে জাল করে নিব এবং আমি এই কাজটা সম্পূর্ণ করব একদম মিডিয়াম টু লো হিটে। আমি খুব বেশি হাই ফ্লেমে এটাকে জাল করব না। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দেব। আমি বেশিক্ষণ ঢাকা দেব না। কারণ এটা আমার আগে থেকেই সিদ্ধ করা পিঠা। তাই আমাকে এটা বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন পড়বে না। আমি এটাকে জাল করে নিব। জাল করে নেয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম ঘন টেক্সচারে চলে এসেছে। কত একদম থিক হয়ে গিয়েছে পায়েসটা। আম পায়েসটা থেকে একটা বুদবুদ করে একটা আম ফোঁটার মতন উঠতেছে। এই পর্যায়ে আমি এটাকে চুলার আঁচটা বন্ধ করে দিব এবং কিছুক্ষণ আমি অপেক্ষা করব। যাতে অতিরিক্ত যে গরমটা, সে গরমটা চলে যায়। আমি এটাকে এইভাবে রেখে দিব এবং মাঝে, মাঝে একটু আমি নাড়া দিয়ে দিব যাতে এর গরমটা কেটে যায়।
তারপর আমি ৫ মিনিট পরে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে এর অতিরিক্ত গরমটা কাটিয়ে আমি এটাকে ১ কাপ দুধের সাথে মিশিয়ে নিব। আমি এখানে ২ কাপ দুধ দুধের সাথে ১ কাপ গরুর দুধ আমি এখানে ২ কাপ পানির সাথে ১ কাপ গরুর দুধ মিশিয়ে ভালো করে জাল করে নিয়ে তারপর এটার সাথে আমি দিয়ে দিব। খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিব এবং আমি এ পর্যায়ে কিন্তু চুলার জালটা জ্বালাবো না। আমি এটাকে ভালো করে মেশাবো। মেশানোর পরে আমি একদম শেষে হালকা করে একটুখানি জাল দিব। একদম মানে একদম অল্প কিছুক্ষণের জন্য ২-৩ মিনিটের জন্য আমি এটাকে জাল করব। তারপর এটাকে আমি আবার বন্ধ করে আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আমি এটাকে একটু সেট হতে দিব। তারপর আমি এটাকে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিব। দেখেন সার্ভিং ডিশে নামানোর পর আমি কিছুক্ষণ ওয়েট করেছি এবং সার্ভিং ডিশের এই পায়েসটার উপরে কি সুন্দর একদম সর পড়েছে। সর পড়ে এটা একদম সেট হয়ে গিয়েছে। এটা আপনার ফ্রিজে রেখে খেলে একদম আইসক্রিমের মতন লাগবে খেতে। আম আমি গ্যারান্টি দিয়ে বলছি। একদম নলেন গুড়ের যে আইসক্রিমটা হয় না? পাওয়া যায় মার্কেটে, বাজারে। আ তো ওই নলেন গুড়ের আইসক্রিমের মতন আপনার এটা খেতে লাগবে এবং আপনি গরম, গরমও যদি খান তবুও মানে একদম খুবই ইয়ামি এবং টেস্টি লাগবে। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করার পর আমাকে অবশ্যই জানাবেন এটা আপনাদের কেমন লেগেছে। আশা করি আপনাদের এটা ভালো লাগবে এবং ট্রাই করার পর আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।